আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের আলোচনা হবে বাংলাদেশ নিয়ে আবারও সেই ফ্যাসিস্টের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশের জনগণের বিপরীতে আধিপত্যবাদের বিভিন্ন শাখাগুলো, বিভিন্ন এজেন্সিগুলো সক্রিয় হয়েছে এবং তারা ইসলামপন্থী এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা দেশপ্রেমিক, ইসলামী এবং জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিশ্বাস করে, যারা দেশের মানুষের পাশে নিরলসভাবে কাজ করতে চায়, পাশে দাঁড়াতে চায়, যারা অন্যায়, জুলুম এবং দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চায়, তাদের বিরুদ্ধে আধিপত্যবাদী যে শক্তিগুলো আছে তাদের মধ্যে মিডিয়া অন্যতম। তারা সকলেই বিপরীত দিকে অবস্থান নিয়েছে। আপনারা দেখবেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা ভাষণকে কেটে তারা বিভিন্নভাবে নেগেটিভভাবে উপস্থাপন করছে এবং বাংলাদেশে জামাত ইসলামের বিভিন্ন কাজকর্মকে তারা বিপরীত দিকে উপস্থাপন করছে। সেই সাথে যারা ফ্যাসিস্টের দোসর, যারা ফ্যাসিস্টের মতো আবারও বাংলাদেশকে আরেকটি দল উন্নতিকে ঘুরিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে সহযোগিতা করছে। তাই বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমি আহ্বান জানাবো সকল দেশপ্রেমিক জনগণকে সচেতন থাকার জন্য এবং তারা নিজেরাই সকলেই একটি মিডিয়ার ভূমিকা পালন করবেন। আপনারা দেখছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 16ই ডিসেম্বরে লক্ষাধিক লোককে নিয়ে শহীদ সোহরাওয়ার্দী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করে বক্তব্য রাখেন। এই বক্তব্যে উনি বলেছেন আওয়ামী লীগ কীভাবে দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল এবং কিভাবে দেশের মানুষের মন ধোঁকা দিয়ে কেড়ে নিয়ে সরল মনা জনগণকে কিভাবে বিপথে পরিচালিত করে ক্ষমতায় এসে একটি একনায়কতন্ত্র এবং ফ্যাসিজম কায়েম করেছিল। সেই কথা যখন বলেছেন, মিডিয়াগুলো, আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের সকল মিডিয়াগুলো সেটাকে কাটছাট করে এইগুলো আমিরে জামাতের কথাই, অর্থাৎ আমিরে জামাতের উপরে দোষ চাপিয়ে দিয়ে, জামাত ইসলামের উপরে দোষ চাপিয়ে দিয়ে নিউজগুলোকে ঘুরিয়ে দিয়েছে। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। কয়লা ধরিলেও ময়লা যায় না, আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। 3 দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন। এই 3 বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। আমরা এ ব্যাপারে যদি আরও দেখতে চাই, টকশোগুলো ঠিক একই ভূমিকা পালন করেছে। টকশোগুলো যেমন আমার বিরুদ্ধে যে অপবাদ, সেই অপবাদটাকে সত্য করে মনে করে সত্য হিসাবে তারা প্রতিষ্ঠিত করতে গিয়ে সেটাকে সত্য একটা মডেল ধরে সেভাবেই বিভিন্ন জায়গায় প্রশ্ন করে যাচ্ছে। জামাত ইসলামী প্রকাশ্যেই সমাবেশ করে বলেছে যে তারা ভালো হয়ে গেছে এবং 71-এ জুলুম অত্যাচারের জন্য তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে। কিন্তু আসলে যদি এটা তারা স্বীকার করে, তাহলে সেই গণহত্যার কি হবে? দায় কে নেবে? না, যদি স্বীকার করে তাহলে তো গণহত্যার দায়ও তাদেরকে নিতেই হবে। এটা তো অস্বীকার করার কোনো জো নাই। কথাটা হলো শোয়েন, ভালো হয়ে গেছি নিজে বললে তো হবে না, মানুষ বলছে কিনা যে ভালো হয়ে গেছে। এবং আপনারা দেখবেন চরমোনাই পীর আমিরে জামাতের সাথে যে ভালো ব্যবহার করেছেন, একটি ঐতিহাসিক জোট করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, সেটাকে তারা বিভিন্নভাবে ফেক আইডি খুলে বিভিন্নভাবে এই মিডিয়াতে তুলে ধরে
এবং যেগুলো ঘটনা নয় সেগুলোকে হাঁকে না করে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় উপস্থাপন করছে। তাই বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আর আরও একটা ব্যাপার হচ্ছে, এই বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর অধিকাংশই কিন্তু ভারতীয় গোলাম হিসেবে কাজ করছে। তার মানে হলো, যখন ওসমান হাদি বলেছিলেন আমাদের যতক্ষণে বুকে পিঠে গুলি লাগেনি ততক্ষণ পর্যন্ত এই সরকারের টনক নড়বে না, ঠিকই নড়ে নাই। কিন্তু আপনারা দেখেছেন একটা দলের প্রধানকে বিশেষ নিরাপত্তা দিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হয়েছে নির্বাচনের তফসিলের সময়। আপনারা আরও দেখেছেন বাংলাদেশের আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা যখন শেষ হয়ে যায় এরপরে তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার পরে নতুন করে এই ভোটে আর ভোট দেওয়ার মতো কারো ক্ষমতা থাকে না এবং ভোটার হওয়ার সুযোগ থাকে না। কিন্তু আপনারা দেখেছেন ভোটার তফসিলের মধ্যে একজনকে ভিআইপি ভাবে ভোটার বানিয়েছে। আপনারা যদি আরও দেখতে চান তাহলে আরও দেখবেন যে আমিরে জামাত বললেন এপ্রিলের মধ্যে নির্বাচন দিলে রমজান শেষ হবে, তারপর আবহাওয়া একটা ভালো থাকবে, এরকম সময় দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি। কিন্তু একটি দল বললেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা মহোদয় লন্ডনে বসে সেই ঘোষণা দিলেন ফেব্রুয়ারির নির্বাচনের কথা। বাংলাদেশে এসেও সেরকম করেই তফসিল ঘোষণা করা হলো। আবার আপনারা আরও দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা ফ্যাসিস্টের সাথে লড়াই করেছে সেই দলগুলো বলেছে আমরা গণভোট আগে চাই। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড, যারা মূল স্টেক হোল্ডার, এনসিপিরাও বলেছে আমরা গণভোট আগে চাই। কিন্তু আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা মহোদয় তার ভাষণেই বলেছেন গণ অভ্যুত্থান, জুলাই মানে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। তার মানে তাদের পক্ষে সব কাজ করছে। এবং আরও একটা মজার ব্যাপার হলো, বাংলাদেশ জামাত ইসলামের অনেক প্রার্থীরা বাতিল করেছে এমন অজুহাতে যেগুলো হলো ফ্যাসিস্টের করা আদালত অবমাননার মামলা। যেই ফ্যাসিস্টকে সরিয়ে এই নির্বাচনটা সম্পূর্ণ তার বিপরীতে হচ্ছে, অথচ ফ্যাসিস্ট আমলে করা বিএনপিদের সকল মামলা তুলে নেওয়া হয়েছে। অথচ কক্সবাজার 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি HM হামিদুর রহমানের মনোনয়ন বাতিল করেছে আদালতের অবমাননার মামলায়। তাকে যখন বারবার বলা হচ্ছে আপনারা কেন এটা বাতিল করছেন, তারা বলছে আপিল করার সুযোগ আছে। আপিল তো পরের হিসাব, আপনি কেন বাতিল করছেন তার কোনো উত্তর দিতে পারেননি এবং উনি দেওয়ার চেয়ে বারবার এড়ে যাচ্ছে। এভাবেই বাংলাদেশ জামাত ইসলামের হেভি ওয়েট অনেক প্রার্থীকেই নির্বাচন থেকে সরে রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপিলের কথা এই জন্য বলা হয়েছে, আপিলে আটকে দিলে তারা যেন আর কোনো নির্বাচন করতে না পারে, কোনো সুযোগ না থাকে, এই জন্য প্রথমেই তাকে আউট করে দেওয়া হচ্ছে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আমি মনে করব জোটবদ্ধ যারা এনসিপি, চরমনাই পীর, খেলাফত মজলিস, তারপরে এবি পার্টি, এলডিপি, সবাইকে আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব এই সব হলুদ মিডিয়াদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এবং সরকারের একতন্ত্র যে নীতিটা, একদিকে টানার যে নীতি, সেই নীতি থেকে সরকারকে বাধ্য করতে হবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য। কারণ এই নির্বাচন হচ্ছে রক্তের উপর দাঁড়িয়ে। এই নির্বাচনে যারা অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণ করেছেন তারা সকলেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের পছন্দের সরকার, তাদের মনোনীত সরকার। অথচ তাদেরকে মাইনাস করার জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এবং হলুদ মিডিয়ারা দেখেন ভারতের সম্পূর্ণ আগ্রাসনী যে মনোভাব ছিল, বর্তমান মিডিয়াগুলো আবারও হয়তো কিছুদিন আগে ঘাপটি মেরেছিলেন, তারা জুলাই গণ অভ্যুত্থানের দিকে বাধ্য হয়ে কিছুটা নিউজ প্রচার করেছিলেন। কিন্তু এখন আবারও ভারতের টাকা খেয়ে তারা ভারতের রয়ের কথাই বর্তমান মিডিয়াগুলো এবং একটি দল যারা জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র করা হচ্ছে, বিভিন্ন মহল এবং এই অপপ্রচারগুলো চালাচ্ছে। যে সত্য নিউজ, সেই নিউজগুলোকে উল্টায়ে বিভিন্নভাবে অসত্য হিসেবে প্রচার করছে। যেমন আপনাদের সর্বশেষ খবর বলে দেয়, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন বাইপাস সার্জারি করলেন, এরপরে যখন বাসায় রেস্ট নিতে গেছেন, আপনারা দেখেছেন সব দেশের রাষ্ট্রদূত তাকে দেখতে গেছেন। এভাবে ভারতেরও 2জন কূটনীতিক দেখতে গেছেন। দেখতে গিয়ে তারা একটা
আলোচনা করেছেন আমিরে জামাতের সাথে। আমিরে জামাত তখন অসুস্থ। এই অসুস্থ অবস্থায় তার স্বাভাবিক যে আলোচনার যে মুড সেটা ছিল না। কিন্তু এরপরেও যখন আমিরে জামাত বলেছেন আপনাদের সাথে যেটা আলোচনা হলো সেটা আমরা মিডিয়ায় দিতে চাই, তখন ওনারা বললেন না, মিডিয়ায় দেওয়া যাবে না। এইটাকে হলুদ মিডিয়ারা কি করেছেন, আমিরে জামাত নাকি ভারতে গিয়ে গোপন বৈঠক করেছে। আশ্চর্য হবেন, রয়টার্সের সাক্ষাৎকারে আমিরে জামাত যেমনটি বলেছেন সেটাকে উল্টায় দেওয়া হয়েছে। অনেকেই বলছেন নাকি মিডিয়ার চাপে নাকি আমিরে জামাত সত্য বলতে বাধ্য হয়েছেন। ভাই, আমি যদি না বলি, আমি যদি মুখ না খুলি, আপনি জানবেন কেমনে? আমাকে জিজ্ঞেস করলেন ভারতের সাথে আপনার কি মিটিং হয়েছে, আমি যদি বলি ভারতের সাথে কোনো মিটিং হয়নি, তাহলে আপনারা জানবেন কেমনে? কিন্তু আমিরে জামাত সত্য প্রকাশে আপোষহীন। সত্য কথা বলতে উনি নিজের জীবনও দিতে পিছপা হন না। আমিরে জামাত বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ আমিরে জামাতকে তারা সকল প্রকার অসহযোগিতা করছে এবং আমিরে জামাতকে বাধাগ্রস্ত করার জন্য তারা মিডিয়াগুলোকে দিয়ে ভুলভাল বলাচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী সহ এই ইসলামিক ঐক্য জোট এবং এনসিপির সাথে যে জোট হয়েছে তাদের সকলকে সতর্কভাবে সামনে এগিয়ে যাওয়ার আমি আহ্বান জানাচ্ছি এবং কোনোভাবে এই জোট কোনোভাবে মতপার্থক্যের কারণে এই জোট থেকে কারো দূরে সরে যাওয়া উচিত হবে না। আপনারা মনে করবেন এই জোট সমঝোতার জোট, এই জোট দেশ বাঁচানোর জোট, এই জোট শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার জোট, এই জোট বাংলাদেশের মানুষকে ঘুরিয়ে দাঁড়ানোর জোট এবং এই জোট বাংলাদেশের মানুষকে শক্তিশালী আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটি শক্তিশালী জোট। বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে চাইলে এই জোটকে অবশ্যই বিজয়ী করে সরকার গঠনের ক্ষমতা দিতে হবে। যদি আপনারা সহযোগিতা করেন ভোট দিয়ে, বাংলাদেশকে যদি নতুন ধারায় নিয়ে যেতে চান, তাহলে জামাত জোটের বিকল্প নেই। তাই আমরা মিডিয়াগুলোর ব্যাপারে সবসময় সতর্ক থাকবো এবং আমরা নিজেরাই এই তথ্য প্রযুক্তির যুগে, ইউটিউবের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে নিজেরাই একটা মিডিয়া। আমরা যদি এই ভূমিকা পালন করি, মিডিয়ারা আবারও ব্যর্থ হবে, সকল ষড়যন্ত্র তাদের নস্যাৎ হবে এবং বাংলাদেশকে ইসলামী ঘরানা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র চলছে তা অবশ্যই বুমেরাং হবে। তাই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বের জোটকে শক্তিশালী করুন এবং এই নির্বাচনে তাদের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে ভোটে জিতে তাদেরকে সরকার গঠনে সহযোগিতা করুন। এটাই আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।